আচ্ছা, বংশগতির আণবিক ভিত্তি আমরা শুরু করেছিলাম। আমরা প্রথম ক্লাসে দেখলাম ডিএনএ জেনেটিক পদার্থ। তার জন্য তিনবার বিজ্ঞানীরা 3 ধরনের পরীক্ষা করে আমাদের সামনে নিয়ে এসেছিলেন যে ডিএনএ জেনেটিক পদার্থ। ডিএনএ কোথায় থাকে? জিনের মধ্যে থাকে। তাহলে আমরা এবার পড়ব জিনের গঠন আর কাজটা কি। জিনের মধ্যে যে জিন বস্তু থাকে সেটাই হচ্ছে ডিএনএ বা আরএনএ। তাহলে ডিএনএ বা আরএনএকে আমরা জিন বস্তু বলছি। এরা অবশ্যই বংশগতির গঠনগত একক। ডিএনএও যদি বংশগত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়, ডিএনএ থাকে জিনের মধ্যে, তাহলে বংশগতির গঠনগত একক হচ্ছে জিন। এবার তোমরা এইটুকু অন্তত জেনে গেছো যে আমাদের কোষদেহগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন কিন্তু পলিপেপটাইড দিয়ে তৈরি। এই যে পলিপেপটাইড কোনো জিনের মধ্যে, কোষের মধ্যে যে আরএনএ হয় সেই উৎপাদন করে কিন্তু জিন পলিপেপটাইড। এই যে পলিপেপটাইডটা তৈরি হয়, পলিপেপটাইড তৈরি হওয়া মানে প্রোটিন সংশ্লেষ হওয়া। এই প্রোটিন সংশ্লেষ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবো, দেখবে কিভাবে প্রোটিনটা তৈরি হয় কোষের মধ্যে। তার জন্য কিন্তু জিনের একটা বিশাল ভূমিকা আছে। তাহলে এই পলিপেপটাইড সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে জিন। আর একটা বিশেষ জৈবিক বৈশিষ্ট্যের জন্য দায়ী, এটা তো জানো যে কোনো বৈশিষ্ট্য জিনই বহন করে নিয়ে যায়, এবং এক একটা বৈশিষ্ট্যের জন্য এক একটা জিন দায়ী। আচ্ছা, এবারে চলো জিনের ভৌত গঠন। জিন হচ্ছে পুনঃসংযুক্তির একক এবং মিউটেশনের একক। যখন পরিব্যক্তি হয় বা মিউটেশন হয় তখন কিন্তু জিনের পরিবর্তনের ফলেই কিন্তু মিউটেশন হয়। এর আগের চ্যাপ্টারে পড়েছিলে কত ধরনের মিউটেশন হচ্ছে। জিনের পরিবর্তন বলতে জিনের মধ্যে ওই যে এ, টি, জি, সি ডিএনএর মধ্যে যে থাকে তাদেরই পরিবর্তনের ফলে মিউটেশন হচ্ছে। এবার একটা টার্ম পড়তে হবে সিস্টন। সেটা কি? ছোট ছোট এককে যদি জিনটাকে বিভক্ত করে দেওয়া যায়, সে এক একটা এককে বলবো আমরা সিস্টন। একটা সিস্টন একটা পলিপেপটাইড সংশ্লেষ নিয়ন্ত্রণ করে। অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত এক একটা সিস্টন। তাহলে ওই যে বললাম জিন পলিপেপটাইড তৈরি করতে জিনের একটা ভূমিকা আছে, সেটা হচ্ছে ওই যে জিনের ছোট ছোট একক সিস্টন, ওই এক একটা সিস্টন পলিপেপটাইড সংশ্লেষটাকে নিয়ন্ত্রণ করে। এবার ওই সিস্টনটা কি? অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত। নিউক্লিওটাইড কি? এটা আগে তোমরা জেনে গেছো। নিউক্লিওটাইড হচ্ছে নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, এই পুরো জিনিসটা নিয়ে নিউক্লিওটাইড গঠিত। আচ্ছা, আরেকটা হচ্ছে নিউক্লিওটাইড স্তরে যদি কখনো মিউটেশন ঘটে যায় তাহলে সেই এককটাকে বলবো আমরা মিউটন। একই জিনের মধ্যে পুনঃসংযুক্তি ঘটে না, কিন্তু সিস্টনের মধ্যে পুনঃসংযুক্তি ঘটে। এই যে ছোট ছোট জিনের একক সিস্টন, তাদের মধ্যে কিন্তু এই সিস্টন আবার ওই সিস্টনের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, সেটাকেই বলছি পুনঃসংযুক্তি। আর সিস্টনদের মধ্যে কিন্তু পুনঃসংযুক্তি ঘটে, কিন্তু একই জিনের মধ্যে পুনঃসংযুক্তি ঘটে না। আচ্ছা, আরেকটা, এই পুনঃসংযুক্তি যখন ঘটে তখন পুনঃসংযুক্তির একককে বলে রেকন। তাহলে কটা টার্ম আমরা পেলাম? একটা হচ্ছে সিস্টন, মিউটন, রেকন। এই তিনখানা টার্ম কিন্তু আমরা জানলাম যেটা জিনের মধ্যেই থাকে। আচ্ছা, এবার জিনের রাসায়নিক গঠন কি? জিন হয় ডিএনএ হবে, না হয় আরএনএ থাকবে জিনের মধ্যে। এবার ধরো প্রোক্যারিওটিক কোষ বলতে আমরা বুঝি নয় ভাইরাস নয় ব্যাকটেরিয়া। তাহলে ভাইরাসের ডিএনএ কীরকম দেখতে হয়? একতন্ত্রী বা দ্বিতন্ত্রী, চক্রাকার বা সূত্রাকার, আর কোনো প্রোটিনের সাথে যুক্ত থাকে না। ভাইরাসের ডিএনএও থাকে না, ব্যাকটেরিয়ার ডিএনএও থাকে না। ভাইরাসের ডিএনএ একতন্ত্রী বা দ্বিতন্ত্রী, আর ব্যাকটেরিয়ার ডিএনএ দ্বিতন্ত্রী ও চক্রাকার দেখতে হয়। এরাও চক্রাকার বা সূত্রাকার হতে পারে, কিন্তু কোনো প্রোটিনের সাথে যুক্ত থাকে না। যেই মুহূর্তে ইউক্যারিওটিক কোষে চলে আসি তখন ডিএনএ কী নিয়ে তৈরি ছিল? এই যে নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, এই নিউক্লিওটাইডের সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়। এটাই কিন্তু ডিএনএর বৈশিষ্ট্য ইউক্যারিওটিক ক্রোমোজোমের। এই হিস্টোন প্রোটিন যখন ডিএনএর সাথে যুক্ত হয় এই অংশটাকে বলা হয় নিউক্লিওজোম। অনেকগুলো নিউক্লিওজোম মিলে একটা ক্রোমাটিন তন্তু তৈরি করে, যেই ক্রোমাটিন তন্তু আমরা কোষ বিভাজনের আগে ইন্টারফেস দশায় দেখেছি। কোষ বিভাজনের সময় জল বিয়োজনের ফলে এই ক্রোমাটিন তন্তুগুলো ক্রমশ ঘন, মোটা ছোট হতে থাকে, তখন তারা ক্রোমোজোম তৈরি করে। সেই ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে। কোষ বিভাজনের সময় কিন্তু আমরা ক্রোমোজোমটাকে লক্ষ্য করতে পারি। আচ্ছা, এই জিনের মূল রাসায়নিক উপাদান তাহলে কি হচ্ছে? নিউক্লিক অ্যাসিড, যেটা একক নিউক্লিওটাইড, যার একক হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে কীভাবে? এটা তোমরা জানো, নাইট্রোজেন বেস, যেটা পিরিমিডিন আর পিউরিন দিয়ে তৈরি। পিরিমিডিন হচ্ছে
থাইমিন, ইউরাসিল, সাইটোসিন, এখানে কোনটা ডিএনএর মধ্যে থাকে আর কোনটা আরএনএর মধ্যে থাকে বুঝতেই পারছো। ইউটা আরএনএর মধ্যে থাকে, পিউরিন হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন। এ জি পেন্টোজ শর্করা দু ধরনের, ডিঅক্সিরাইবোজ যেটা ডিএনএর মধ্যে থাকে, রাইবোজ যেটা আরএনএর মধ্যে থাকে, আর ফসফরিক অ্যাসিড থাকে। এই তিনটে মিলে হচ্ছে নিউক্লিওটাইড, মানে এই তিনটে গ্রুপ মিলে হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড যখন হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। এটা পুরো নিয়ে ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ আর হিস্টোন প্রোটিন নিয়ে হচ্ছে নিউক্লিওজোম। এবার আসবো ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড বা ডিএনএর গঠনটা কীরকম। প্রথমেই পড়বো আমরা রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনটা কীরকম, এই যে ধরো একটা জি সি এই যে জিনিসটা আঁকলাম জি আর সি, আমরা কি আমাদের কি ছিল, পিউরিন বা পিরিমিডিন বেস, রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, এখানে ডিএনএটা পড়ছে, ডিঅক্সিরাইবোজ শর্করা আর ফসফেট। এইভাবে ওদের মধ্যে বন্ধন একটা তৈরি হয়, এই জিনিসটা পরপর চলতে থাকে। এবার যদি আমরা যদি এটাকে ধরে নিই একটা, এই জিনিসটাকে যদি আমরা টুইস্ট করে দিই তাহলেই কিন্তু একটা হেলিকাল মানে ঘোরানো, লোহার ঘোরানো সিঁড়ি কখনো দেখেছো কি না, আর ডিএনএর ছবি তোমরা অনেক জায়গাতেই দেখেছো, একটা লোহার সিঁড়ি যদি পেঁচানো অবস্থায় থাকে ঠিক যেরকম দেখতে হয় ডিএনএর গঠনও কিন্তু ঠিক সেরকম। এটাকে দ্বিতন্ত্রী হেলিকাল বিন্যাস, একটা পেঁচানো সিঁড়ির মতো থাকে, যার দুদিকে হাতল হচ্ছে এই শর্করা আর ফসফেট, এরা হচ্ছে দুদিকের হাতল। আর এদের ধাপগুলো হচ্ছে, সিঁড়ির তো একটা পাদানি থাকে, ওদের ধাপগুলো হচ্ছে এই এ আর টি এর সাথে বন্ধন আর জি আর সি এর সাথে বন্ধন। এই নাইট্রোজেন বেসগুলো হচ্ছে ওদের ধাপ, আর এগুলো হচ্ছে হাতলের মতো দুদিকের হাতল। এই পুরো জিনিসটাকে যখন পেঁচিয়ে দেব, পুরো একদম টুইস্ট করে দেব, সঙ্গে সঙ্গে কিন্তু একটা দ্বিতন্ত্রী, একটা হেলিকাল, একটা সজ্জার মতো তৈরি করবে। এবার জি আর সি মানে গুয়ানিন আর সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধন থাকে, আর এ আর টি অ্যাডিনিন আর থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ধন থাকে। এই পরপর এইভাবে চলতে থাকে। এইটাকে বলা হচ্ছে তোমার ডিএনএ রাসায়নিক গঠন। এটা ডিএনএ দেখো ভৌত গঠন মানে কীরকম দেখতে, রাসায়নিক গঠন বলতে তোমার শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করার যে কেমিস্ট্রিতে যেরকম তোমরা পড়েছো নানা ধরনের যেভাবে CHO ওগুলো বন্ধন হিসেবে থাকে, সেইগুলো হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন। আচ্ছা, এবার যদি আমি চলে যাই ডিএনএর ভৌত রাসায়নিক ধর্মতে, তাহলে প্রথম হচ্ছে দ্বিতন্ত্রী। দ্বিতন্ত্রীটা তো এক্ষুনি বলে দিলাম যে ওটা হচ্ছে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। দ্বিতন্ত্রীতে ডিএনএর পুরো জিনিসটা রয়েছে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, যেখানে অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে গঠিত, আর একটা শৃঙ্খল অপর শৃঙ্খলের পরিপূরক এবং বিপরীতমুখী সমান্তরাল। এই যে এটা দিলাম না, যে GCAT, এটা একটা শৃঙ্খল, এটা একটা শৃঙ্খল। এরপরে তোমরা একটা জিনিস দেখবে 5-3 এন্ড, একটা 5 এন্ড একটা 3 এন্ড, মানে কি 5-3 মানে কি, যখন এই যে ফসফেট বন্ডটা, যেহেতু ডিঅক্সিরাইবোজ হচ্ছে 5 কার্বন যুক্ত, আর OH এর যখন আমরা হাইড্রক্সিল বন্ডের সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে 3 কার্বন যুক্ত, সেই জন্য এদের নামই দিচ্ছে 5-3 এন্ড। এটা তো হেলিকাল স্ট্রাকচার, পুরো একটা লম্বা, ধরো এটাকে আমি খুলে দিলাম, আমি এখান থেকে ভেঙে দিলাম, এখান থেকে যদি আমি ভেঙে দিই তাহলে এটা একটা স্ট্যান্ড হয়ে যাবে, এটা একটা স্ট্যান্ড হয়ে যাবে। এবার এই স্ট্যান্ডটা শুরু হবে সেই 5-3 থেকে, ঠিক এটার অপোজিট হচ্ছে 3-5 থেকে শুরু হবে। এটা পরে ডিটেলে আবার আমরা আসবো। আচ্ছা, এবারে হচ্ছে স্বাভাবিকতার পরিবর্তন বা ডিন্যাচুরেশন। এটার মানে কি, এই যে ধরো ডিএনএটাকে
এই দ্বিতন্ত্রী ডিএনএ শৃঙ্খলকে, এটা তো অসমযোজী বন্ধন দিয়ে তো নিজেদের মধ্যে যুক্ত থাকে। এবার এই পুরো ডিএনএ শৃঙ্খলকে যদি লবণ জলে আমরা দ্রবীভূত করে আস্তে আস্তে উত্তপ্ত করি, তাহলে দেখব যে শৃঙ্খল দুটো পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার জি আর সি এর বেস পেয়ার যেহেতু 3টে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত, সেই জন্য ডিএনএ শৃঙ্খল মানে এরা একটু পরে পৃথক হয়, তার জন্য বেশি উত্তাপ লাগে। আর এটা হচ্ছে যেহেতু 2টো হাইড্রোজেন বন্ধনী দিয়ে এটা শৃঙ্খল, এটা কিন্তু তাড়াতাড়ি উত্তাপ দিলেই এটা পৃথক হতে শুরু করে। এই যে 2টো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল, এই অবস্থাটাকে বলে ডিএনএ গলন। ঠিক তার বিপরীত যেই ধর্ম, সেটা হচ্ছে স্বাভাবিকতার প্রত্যাবর্তন বা রিন্যাচুরেশন। এটাকে যদি আবার ঠান্ডা করা হয়, যেটাকে আমরা গলিয়ে দেওয়া হলো হিট দিয়ে, সেটাকে যদি আবার আস্তে আস্তে ঠান্ডা করা হয়, সেটা কিন্তু আবার এরকমভাবেই কিন্তু জুড়ে যাবে। সেটাকে এটা তার ডিএনএ কিন্তু বিশেষ ধর্ম। তাহলে স্বাভাবিকতার আবার প্রত্যাবর্তন হবে, সেটাকে বলছে রিন্যাচুরেশন। এটাতে কিন্তু ডিএনএর কোনো দ্বিতন্ত্রী গঠনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, সমস্ত বৈশিষ্ট্যই বজায় থাকে এবং এই ডিএনএ বংশগতির ধারক হিসেবে কাজ করে। এরপরে 4 নম্বর হচ্ছে অর্ধরক্ষণশীল প্রতিলিপি গঠন। এটা একদম ডিটেলে পরে আসবো যে কীভাবে ডিএনএ তৈরি হয়, সেই প্রসেসটা হচ্ছে অর্ধরক্ষণশীল প্রতিলিপি গঠন, যেটাকে ইংলিশে বলে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এখানে ডিএনএ, তোমরা তো জানো যে এস ফেজে যখন কোষ বিভাজন হয়, তখন এস ফেজে ডিএনএ দ্বিগুণ হয়ে যায়। সেই দ্বিগুণ হওয়াকে বলে প্রতিলিপি গঠন করা। এটা পরে আমি একদম ডিটেলে আমাদের আসতে হবে। 5 নম্বর হচ্ছে এক্স রশ্মির বিচ্ছুরণ বা এক্স রে ডিফ্র্যাকশন। যদি ডিএনএর নকশার মধ্যে মানে নকশা যদি আমরা জানতে চাই, তাহলে ওই ডিএনএ মলিকুলের মধ্যে যদি এক্স রে দিয়ে দেওয়া হয়, তাহলে ডিএনএর গঠনটা সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। ফয়েলগেন বিক্রিয়া, এটা কোশ্চেন আসে, ফয়েলগেন বিক্রিয়াটা কি? এটা একদম ডিএনএর নির্দিষ্ট একটি বিক্রিয়া, যেটা অন্য কোনো রাসায়নিক পদার্থ বা আরএনএ এই বিক্রিয়াতে সাড়া দেয় না। সেটা হচ্ছে মৃদু গরম অ্যাসিডে ডিএনএ নিয়ে সেটা স্কিপস রিয়েজেন্ট যদি প্রয়োগ করা হয়, তাহলে লাল, নীল, বেগুনি মিশ্রিত রং দেখা যায়। এইটা একমাত্র ডিএনএর নিজস্ব বিক্রিয়া। ডিএনএ এই মৃদু গরম অ্যাসিডের সাথে স্কিপস রিয়েজেন্ট দিলে এই ধরনের বিক্রিয়া করে। অতিবেগুনি রশ্মি শোষণও দেখো, আমরা যখন সালোক সংশ্লেষের সময় পড়েছিলাম যে নানা ধরনের ওয়েভলেন্থে ফোটন কণা সূর্যরশ্মি শোষণ করে, এটাও ঠিক সেরকম নানা ধরনের ওয়েভলেন্থে অতিবেগুনি রশ্মি শোষণ করেও ডিএনএর গঠন সম্বন্ধে আমরা জানতে পারি। নাম্বার 8 হচ্ছে চারগাফের নীতি। চারগাফের নীতি, এটাও কিন্তু প্রশ্ন আসে। এটা কীরকম? আমরা তো জানি যে এটি আর জিসি বন্ধন তৈরি করে, আর এটি আর জিসি মানে অ্যাডিনিনের সাথে, এমনি হচ্ছে তোমার পিরিমিডিন বেস হচ্ছে টি আর সি, আর পিউরিন বেস হচ্ছে এ আর জি। এবার এদের পরিমাণ ডিএনএর মধ্যে কীরকম থাকে? এ প্লাস জি এর যা পরিমাণ থাকে, টি প্লাস সি এর একদম সেম পরিমাণ থাকে। কিন্তু এ প্লাস টি যদি আমি দেখে নিই পিউরিন আর পিরিমিডিন যোগ করি, এখানেও পিউরিন আর পিরিমিডিন যোগ করছি, সেটার কিন্তু পরিমাণ সমান হয় না। তাহলে দুটো পিউরিনের যা ওয়েট, দুটো পিরিমিডিনের একই ওয়েট থাকবে, তার মানে দুটো সমান পরিমাণে থাকবে। আচ্ছা, অ্যাসিডিক প্রকৃতি, ডিএনএর অ্যাসিডিক প্রকৃতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বা জানতে গিয়ে যেই ইউনিটটা বেরিয়েছিল সেটাকে বলে নিউক্লিন। সেটা নিউক্লিক অ্যাসিডটাকে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে। আর এটা তো জানো যে পরিব্যক্তি বা মিউটেশন অবশ্যই ঘটে, যেটা জিনের পরিবর্তন, যেটা জিন মিউটেশন হয়েছিল নিউক্লিওটাইড স্তরে, যেই পরিবর্তনের ফলে অভিব্যক্তি বা নতুন প্রজাতি তৈরি হতে পারে, সেটাকেও বলা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। এটাও জিনের মধ্যে বা ডিএনএর মধ্যে ঘটে। এই কটা হচ্ছে তোমার ডিএনএর ভৌত রাসায়নিক ধর্ম। এবার হচ্ছে আরএনএর প্রকারভেদ।
কার্য অনুসারে আরএনএ দু রকমের, জেনেটিক আর নন জেনেটিক। জেনেটিক আরএনএ একতন্ত্রী বা দ্বিতন্ত্রী হতে পারে, দ্বিতন্ত্রী একটু রেয়ার কেস। আর নন জেনেটিক স্তরে আরএনএ 3 ধরনের, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। এরাই প্রোটিন গঠনে সাহায্য করে। মেসেঞ্জার আরএনএ কীরকম দেখতে হয়? একতন্ত্রী। এটা উৎপন্ন হয় ক্রোমোজোমের ডিএনএ অণুর যে কোনো একটি শৃঙ্খল থেকে পরিপূরক বেসের মাধ্যমে। পরিপূরক বেস মানে এই যে বললাম এর সাথে টি বন্ধনী হবে, জি এর সাথে সি বন্ধনী হবে, আরএনএ যখন তৈরি হবে AUGC এরকম বন্ধনী তৈরি হবে, তৈরি হয়ে ক্রোমোজোমের ডিএনএ অণুর যে কোনো একটি শৃঙ্খল থেকে পরিপূরক বেসের মাধ্যমে আরএনএ তৈরি করে। তার মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এর 4টে অংশ। এর আগের ইয়েটাতে বলে 5' প্রান্তীয় যে অংশটা সেটা কী দিয়ে তৈরি? 7 মিথাইল গুয়ানোসিন 2P, সেটাকে ক্যাপ অঞ্চল বলে, সেটা একদম সামনে থাকে। 5' প্রান্তীয় 7 মিথাইল গুয়ানোসিন 2P। তারপরের অংশটা আছে প্রোটিন কোডিং অঞ্চল, সেটা মধ্যখানে থাকে। দুপাশে থাকে নন কোডিং অঞ্চল, আর একদম শেষে থাকে 3' প্রান্তীয় লেজ। আরএনএর এই 4টে অংশ থাকে, 5' প্রান্তীয়, 3' প্রান্তীয়, তার মধ্যখানে থাকে হচ্ছে প্রোটিন কোডিং অঞ্চল, আর দুপাশে থাকে নন কোডিং অঞ্চল। টিআরএনএর কাজ কি? ডিএনএ থেকে উৎপন্ন হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে। এটারও একটা ত্রিমাত্রিক গঠন, যেটা ক্লোভার লিফ মডেল, সেটা আমি আবার একটা ছবি এঁকে তোমাদের এটা পাঠাবো। এই ক্লোভার লিফ মডেলের আবার দুখানা সাইট থাকে, একটা হচ্ছে অ্যান্টিকোডন সাইট আর একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট। এই অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইটকে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ বলে। এখন এগুলো শুধু মুখস্থ করবে, পরবর্তী সময় যখন আমরা প্রোটিন তৈরি করার সময় দেখব যে এই সমস্ত সাইটগুলো কাজে লাগছে। একটা হচ্ছে, তখন বুঝতে পারবো আরও যে এগুলো কী সাইট। একটা অ্যান্টিকোডন সাইট, একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট, এটাকে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ বলে। এটা টিআরএনএর মধ্যে থাকে, ট্রান্সফার আরএনএ। রাইবোজোমাল আরএনএ মানে রাইবোজোমের কথা যখন বলছি অবশ্যই সে রাইবোজোমে থাকবে। এটা নিউক্লিওলাসে সংশ্লেষিত হয় এবং এটাও একতন্ত্রী। তাহলে আরএনএ কার্য অনুসারে নন জেনেটিক আরএনএ যেগুলো, সেটা এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। আর আমাদের মেনলি পড়তে হবে এই এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ কীভাবে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। ডিএনএ কিন্তু ধরো কোষ তো একদম আণুবীক্ষণিক, কোষের ভেতর নিউক্লিয়াস আরও ছোট, তাহলে ডিএনএর কিন্তু আয়তন অনেক বড়, অনেক। এবার তাহলে ডিএনএ কীভাবে থাকে? তাহলে নিশ্চয়ই একটা প্যাকড অবস্থায় থাকে, সেই অংশটা, সেইটাকেই বলা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। কীভাবে প্যাকড অবস্থায় ডিএনএ কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে? অবশ্যই জিন ও প্রোটিন অংশীদারি। ডিএনএ প্যাকেজিংয়ের মধ্যে জিনও থাকতে হবে, জিনের সাথে প্রোটিন তৈরি হয়, এই পুরো জিনিসটা নিয়েই ডিএনএ প্যাকেজিং তৈরি হবে। ক্রোমোজোম গঠনের নকশা যদি আমরা দেখি, প্রথম হচ্ছে ইউনিনিম বা ইউনিস্ট্র্যান্ডেড নকশা। এটাকে ফোল্ডেড ফাইবার মডেলও বলা হয়। আমি এখন থিওরি হিসেবে পড়াচ্ছি, পরে আবার ছবি হিসেবে তোমাদের দেখিয়ে দেবো। ইন্টারফেজ আর মেটাফেজ ক্রোমোজোমে এই নকশাটা আমরা দেখতে পাই এবং এটাকে পর্যবেক্ষণ করা যায়। তোমরা তো দেখেছিলে যে মেটাফেজ দশায় ক্রোমোজোমকে দেখা যায়। রেপ্লিকেটবিহীন ক্রোমোজোম, রেপ্লিকেটবিহীন মানে ক্রোমোজোম জিন তার এই যে ডিএনএ প্রতিলিপি গঠন করে। যখন কোনো প্রতিলিপি গঠন করবে না সেই সময় ক্রোমোজোম একটা মাত্র অতি লম্বা ডিএনএ ডুপ্লেক্স তৈরি করে, যা প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে। এই জিনিসটাই টাইটলি প্যাকড হয়ে একটা টাইটলি ফোল্ডেড ফাইবার মডেল তৈরি করে, যার মধ্যে ডিএনএটা নানাভাবে সজ্জিত হয়ে একটা টাইটলি প্যাকড একটা মডেল তৈরি করে অবস্থান করে। আরেকটা হচ্ছে নিউক্লিওজোম মডেল, এটাই ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিএনএর নিখুঁত প্যাকেজিং। কীরকম? ক্রোমাটিন কণা থেকে নিউক্লিওজোম তৈরি হয়েছে। নিউক্লিওজোম বললাম কী কী দিয়ে তৈরি, সেই 4 জোড়া, এর মধ্যে 4 জোড়া হিস্টোন প্রোটিন এবং 140টি যুগ্ম ক্ষার বিশিষ্ট ডিএনএ তন্ত্রী থাকে। 4 জোড়া হিস্টোন প্রোটিন মানে ওই যে বললাম না নিউক্লিওজোমের মধ্যে ছিল নিউক্লিওটাইড আর হিস্টোন প্রোটিন, তাহলে হিস্টোন প্রোটিন হবে 4 জোড়া আর 140টি যুগ্ম ক্ষার বিশিষ্ট ডিএনএ, মানে ওই যে ATGC ওগুলো তো ক্ষার, তো ওদের যে পেয়ারটা
সেটা থাকবে 140খানা। আচ্ছা, হয়ে এবার দুটো পার্টে তারা বিভক্ত, একটা হচ্ছে কোর পার্টিকেল আর একটা হচ্ছে লিঙ্কার ডিএনএ। কোর পার্টিকেলে থাকে কোর হিস্টোন আর কোর ডিএনএ। কোর হিস্টোনের 5টা পার্ট, মানে 5টা হিস্টোন প্রোটিন থাকে, H1, H2A, H2B, H3, H4। আর লিঙ্কার ডিএনএ কোথায়? কোর হিস্টোন দানাগুলোর সংযোগকারী ডিএনএকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ। কোর হিস্টোন তো প্রোটিন, তারা এবার যে মানে পরপর যে ডিএনএকে সংযোগ করছে সেটা হচ্ছে লিঙ্কার ডিএনএ। আচ্ছা, এবারে হচ্ছে আণবিক জীববিদ্যার কেন্দ্রীয় মতবাদ বা সেন্ট্রাল ডগমা। এটা জাস্ট মুখস্থ রাখবে যে একজন বিজ্ঞানী ক্রিক 1970 সালে একটা পথ দেখিয়েছিলেন যে কিভাবে প্রোটিন অণু তৈরি হয়। কীরকম? ডিএনএ থেকে ডিএনএ যখন তৈরি হয় তখন সেটাকে বলবো আমরা রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। ট্রান্সক্রিপশন একটা প্রসেসের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ যখন প্রোটিন তৈরি করে তখন সেই পদ্ধতিটাকে বলবো আমরা ট্রান্সলেশন। আর এটাকে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় মতবাদ বলা হয়। এই সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় মতবাদ একটু পরিবর্তন হয়ে কীরকম হলো, ডিএনএ থেকে রেপ্লিকেশন বা প্রতিলিপি গঠনের দ্বারা ডিএনএ তৈরি হলো, ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হলো, এত অবধি ঠিক আছে। এবার তুমি যদি এখান থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা উৎসেচক দাও, যেটা আমরা বললাম রাউস সার্কোমা ভাইরাসে, তাহলে যেই পদ্ধতিটা হবে সেটা হচ্ছে কি আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। আর আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে কটা আমাদের পদ্ধতি পড়তে হবে? মেন পদ্ধতি পড়তে হবে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আর আমাদের দেখতে হবে রিভার্স ট্রান্সক্রিপশন কী করে হচ্ছে, আর আরএনএ থেকে আরএনএ যে কীভাবে রেপ্লিকেশন হচ্ছে সেগুলো পড়ছি। পরবর্তী ক্লাসগুলোতে এই পদ্ধতিগুলোকে নিয়ে আমি আলোচনা করব।